বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের অষ্টম ক্লাস তথা অম্লক্ষারক বিক্রিয়াজনিত বা প্রশমন বিক্রিয়াজনিত যে গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ জাতীয় গাণিতিক সমস্যা গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম, তবে গত ক্লাসে একটি মাত্র ম্যাথ আমরা সলভ করতে পেরেছি। এই জন্য আজকে আরও দু একটি ম্যাথ সলভ করার চেষ্টা করব। তোমরা একটু আমার সাথে যুক্ত থাকো। তো তোমরা খাতা, কলম এবং ক্যালকুলেটর সহ রেডি থাকো, আমরা এখন এই ক্লাসে চলে যাব। তো আসো, আজকে অম্লক্ষারক প্রশমন বিক্রিয়াজনিত যে সমস্যা, এই সমস্যার দ্বিতীয় ক্লাস করি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অম্ল এবং ক্ষারক উভয়ের যদি আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে কি কি প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, মিশ্রণের প্রকৃতি নির্ণয়, মিশ্রণের পিএইচ নির্ণয়। তো আসো, আজকে আমরা ওই জাতীয় আলোচনাই করি। তো মনে করো এখানে দুইটা পাত্র দেওয়া আছে, এটা এই পাত্র, আর একটা হচ্ছে বি পাত্র। এ পাত্রে মনে করো দেওয়া আছে 40 মিলিলিটার 0.5 মোলার HCl, আর এখানে দেওয়া আছে 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট Na2CO3। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কালকের মতোই, মিশ্রণের প্রকৃতি অর্থাৎ এ এবং বি পাত্রের মিশ্রণের প্রকৃতি অথবা ঘনমাত্রা অথবা পিএইচ নির্ণয়, যে কোনো একটা থাকবে। আমি তিনটাই শেখাবো। তাহলে মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের ঘনমাত্রা এবং মিশ্রণের পিএইচ নির্ণয়। তোমরা যারা যারা উপস্থিত হয়েছো তারা তোমাদের রোল নাম্বার দিয়ে দাও। 310 আমাদের রিমন আছে, জেরিন 255, এরপর সুষমা আছে 204, অনেকেই তোমরা উপস্থিত হয়েছো। সিয়াম, আমাদের সাইফুল স্যারকে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ স্যার। রাফসান মমিন আছে, আরমান আছে। তো তোমরা লেখো, আগে অঙ্কটা তোলো। এরপর সোয়েবকে দেখা যাচ্ছে, পান্না ইসলামকে দেখা যাচ্ছে, আমাদের প্রাক্তন শিক্ষার্থী। 202 A1G, আচ্ছা 202। তাহলে তোমরা আগে তোলো। এ পাত্রে দেওয়া আছে 40 মিলিলিটার 0.5 মোলার HCl এবং বি পাত্রে দেওয়া আছে 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। তাহলে মিশ্রণের প্রকৃতি কী হবে, মিশ্রণের ঘনমাত্রা কী হবে। আমরা দেখো গত ক্লাসের মতো তিনটা নিয়মে অঙ্কটা করব। আগে করি রুল 1। প্রথমে দেওয়া আছে কত, 40 মিলিলিটার 0.5 মোলার HCl এবং এর পরের লাইনে দেওয়া আছে 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। আমরা উভয় ক্ষেত্রে ঘনমাত্রা একই করে নেব। V1S1 V2S2 সমীকরণের সাহায্যে আমরা ঘনমাত্রা আমাদের সুদীপ্ত আর কি 2012 সালে আমাদের এখান থেকে পাশ করে গেছে। ও খুব ভালো শিক্ষার্থী, ঢাকা কলেজে পড়ে এখন। সুদীপ্তকে অনেক ধন্যবাদ। ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। ইশরাতও 12 সালের শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, প্রথমে লেখা আছে 40 মিলিলিটার 0.5 মোলার HCl। এখানে যদি আমরা ঘনমাত্রা সমান করি তাহলে কি হবে, দেখো 40 মিলিলিটার 0.5 মোলার HCl, তাহলে গুণ করে দেই 20 মিলিলিটার 1 মোলার HCl, আর এখানে কি হবে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। এখন দেখো বিক্রিয়ায় কি হয়, HCl প্লাস সোডিয়াম কার্বনেট, তাহলে হবে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড
এখানে 2 দিতে হবে সমতা করার জন্য। তাহলে 2 মোল HCl দ্বারা 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রশমিত হয়। তাহলে এখানে দেখো এখানে 10 ml আর এখানে 20 মোলার। তাহলে কি হবে দেখো তো, যদি আমরা এখানে 10 ml নেই 1 মোলার, তাহলে এখানে কি থাকবে দেখো 20 ml 1 মোলার, অর্থাৎ এখানে যা ছিল এখানে ততটুকুই বিক্রিয়া করছে। তাহলে এখানে অতএব দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ। কেন নিরপেক্ষ? কারণ এখানে অ্যাসিড এবং ক্ষারের কোনোটি অবশিষ্ট নেই, এই জন্য এক্ষেত্রে দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ। অর্থাৎ যেহেতু 1 মোল সোডিয়াম কার্বনেট দ্বারা 2 মোল HCl দ্রবণ প্রশমিত হয়, সুতরাং আমাদের এই 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে 20 ml 1 মোলার HCl দ্রবণ প্রয়োজন হবে। সুতরাং এক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারের কোনোটি অবশিষ্ট থাকে না। যেহেতু অ্যাসিড এবং ক্ষারের কোনোটি এখানে অবশিষ্ট নেই, সুতরাং আমরা বলতে পারি এই দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ। তাহলে কেন দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ হলো? এর কারণ হচ্ছে এখানে অ্যাসিড এবং ক্ষারের কোনোটি অবশিষ্ট নেই। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কেন এখানে দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ হলো? এখানে আমরা লিখলাম যে দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ। কেন দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ? এর কারণ হচ্ছে এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক নেই, অর্থাৎ এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক নেই, যতটুকু বিক্রিয়া করার কথা ততটুকুই এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। সুতরাং এক্ষেত্রে মিশ্রণের প্রকৃতি হবে নিরপেক্ষ। এখন যদি আমি একটু চেঞ্জ করে লিখি তাহলে কি হবে দেখো তো, আমরা যদি এখানে 40 জায়গায় 50 দেই তখন কি হবে? 40 ml এর জায়গায় দিলাম 50 ml। তাহলে দেখো তো কি হয়, এখানে যদি আমি 50 দেই তাহলে এখানে হবে 25। তোমরা একটু লিখে নাও, যদি 40 জায়গায় 50 করি তাহলে এরকম হবে। তখন আমাদের এই জায়গায় কি হবে একটু দেখো, শুধুমাত্র চেঞ্জ করলাম কোথায়, এখানে আগে 40 ছিল এখন 50 হইল। তাহলে 50 × 0.5 25 মিলিলিটার 1 মোলার। তাহলে এখানে যদি আমার 1 মোলকে প্রশমিত করতে এর লাগে 2 মোল, তাহলে এর 10 ml 1 মোলার, যেহেতু এটা লিমিটিং, এই 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে, এই সোডিয়াম কার্বনেট যেহেতু উপরে আসে দেওয়ার দরকার নেই, তাহলে এখানে কত হবে 20 ml 1 মোলার। অতএব অবশিষ্ট থাকবে, তোমরা একটু দ্রুত তুলে নাও, অবশিষ্ট থাকবে 25 - 20, তাহলে 5 মিলিলিটার 1 মোলার HCl। 5 মিলিলিটার 1 মোলার HCl দ্রবণ অবশিষ্ট থাকবে। তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। তোমরা অনেকেই লিখছো অম্লীয়, অতএব দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে, অনেকেই লিখছো তোমরা। এখানে আরমান লিখছে অম্লীয় হবে দ্রবণ। হ্যাঁ রিমন, এটা ঠিক আছে। এখানে রাফসান মুমিন বলছে জি স্যার, ঠিক আছে। তাহলে অ্যাসিটিক না অ্যাসিডিক? আচ্ছা, সোয়েব বলছে অ্যাসিডিক। এবার যদি মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করি। মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, তো কীভাবে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করব? আমাদের যতটুকু অবশিষ্ট আছে সেটা হচ্ছে V1 5 মিলিলিটার, S1 দেখো তো 1 মোলার। তাহলে V1 এবং S1 এখান থেকে পেয়ে যাচ্ছি, V1 এবং S1। V2 দেখো টোটাল আয়তন 50 আর 100 150 মিলিলিটার। S2, এই S2ই হচ্ছে আমাদের মিশ্রণের ঘনমাত্রা, কারণ এটা হচ্ছে মিশ্রণের আয়তন, এটা মিশ্রণের ঘনমাত্রা। তাহলে কি হবে
V1S1 সমান সমান V2S2, তাহলে S2 সমান সমান V1S1 ডিভাইডেড বাই V2, তাহলে V1 হচ্ছে 5 ইন্টু S1 হচ্ছে 1 আর এখানে 150। দেখো তো কত হয়, তোমরা এই রেজাল্টটা আমাকে একটু জানাও। এখানে মিশ্রণের ঘনমাত্রা কত আসতেছে সেই মানটা তোমরা একটু আমাকে বলো। 5 ডিভাইড বাই 150, 5 ডিভাইডেড বাই 150, তাহলে মানটা কত আসে? 0.033। আর মান বলছে 0.033। তোমরা একটু হিসাব নিকাশ করো আর মানের সাথে মিলে কিনা দেখো। এখানে 0.033, হ্যাঁ ঠিক আছে। সুষমা জাহান 0.033, 0.033। এবার মিশ্রণের পিএইচ নির্ণয়, দেখো। তাহলে যেহেতু এটা HCl এর ঘনমাত্রা, তাহলে HCl যদি ভেঙে যায়, H প্লাস আর Cl মাইনাস থাকে, তাহলে এখানে যদি আমার 0.033 হয়, এই H প্লাস হচ্ছে 0.033, তাহলে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ অফ 0.033। এখন দেখো তো রেজাল্টটা কত আসে। তোমরা একটু দেখো রেজাল্টটা কত আসে, তোমরা একটু দেখো। তোমরা একটু রেজাল্টটা দেখো। মাইনাস লগ 0.033, তাহলে এই ভ্যালুটা কত আসে একটু দেখো। মাইনাস লগ 0.033, এই মানটা কত আসতেছে একটু দেখো, দেখে আমাকে বলো। মাইনাস লগ 0.033, তাহলে আমাদের পিএইচ মান বের হবে মাইনাস লগ 0.033। তাহলে দেখো এখানে তোমরা রেজাল্টটা বের করে আমাকে জানাও। মাইনাস লগ 0.033, রেজাল্টটা বের করে একটু বলো। আর মান কত আসছে একটু বলো। তাহলে মাইনাস লগ 0.033, এই ভ্যালুটা একটু বলতে হবে তোমাদের, তাহলে পিএইচ মান নির্ণয় হবে। মাইনাস লগ 0.033, এই রেজাল্টটা তোমরা আমাকে একটু জানাও। এরপরেই আমরা 1.48, আমাদের তাজুল বলছে 1.48, ঠিক আছে 1.48, তাহলে এই দ্রবণ পিএইচ হচ্ছে 1.48, এই দ্রবণের পিএইচ 1.48, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জেরিন বলছে স্যার অ্যান্সার তো দিয়েছি। আচ্ছা রিমন আমার এখানে আসে নাই, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। ঠিক আছে এখন আসছে, থ্যাংক ইউ তোমাদের। নেক্সট আরেকটা অঙ্ক দেই। দেখো এখানে আমি যদি 150 দেই, তাহলে 50 ml
0.5 মোলার HCl আর 150 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। এই দ্রবণের ক্ষেত্রে মিশ্রণের প্রকৃতি কী হবে, মিশ্রণের ঘনমাত্রা কত হবে আর মিশ্রণের পিএইচ কত হবে সেটা নির্ণয় করতে হবে। আবার দেখো 50 মিলিলিটার 0.5 মোলার HCl ইকুইভ্যালেন্ট হচ্ছে 25 মিলিলিটার 1 মোলার HCl। আর এখানে হচ্ছে কত 150 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট হচ্ছে কত 15 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। এবার দেখো HCl আর সোডিয়াম কার্বনেট যদি বিক্রিয়া করে, সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে 2 দিতে হবে, তাহলে এবারে 2:1 বিক্রিয়া করতেছে। তাহলে দেখো এখানে তোমরা আগে এই পর্যন্ত লিখো, লেখার পর আমাকে বলো স্যার লেখা শেষ। লেখা শেষ হলে আমাকে একটু জানাবে যে স্যার লেখা শেষ। তোমাদের লেখা শেষ হলেই আমি সামনের দিকে যাব। লেখা শেষ, ঠিক আছে। এখন দেখো এখানে 2 মোল HCl দ্বারা 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রশমিত হয়, অর্থাৎ HCl এর যা থাকবে তার অর্ধেক লাগবে সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো তো এখানে HCl হচ্ছে 25 ml, তাহলে এখানে লাগবে কত এর অর্ধেক। আর যদি সোডিয়াম কার্বনেট দেখো এখানে 1 মোল লাগলে এর লাগে 2 মোল, তাহলে এখানে যদি সোডিয়াম কার্বনেট 15 ml নেই তাহলে এখানে লাগবে 30 ml HCl, কারণ এর দ্বিগুণ লাগবে। তাহলে এখানে 15 দিলে এখানে লাগবে 30, কিন্তু এখানে তো 30 নেই, আছে 25, এই জন্য এখানে লিমিটিং হচ্ছে HCl। এই জন্য আমরা যদি এখানে 25 মিলিলিটার 1 মোলার নেই তাহলে এখানে বিক্রিয়া করবে তার অর্ধেক, তাহলে 12.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। দেখো তো ব্যাপারটা বুঝছো কি না। অতএব অবশিষ্ট থাকবে 15 মাইনাস 12.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। অর্থাৎ আমরা এখানে যদি বিয়োগ করি, বিয়োগফল কত হবে 2.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। অতএব মিশ্রণটি ক্ষারীয় প্রকৃতির হবে। মিশ্রণটি হবে ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয়, হ্যাঁ রাফসান মোহন বলছে ক্ষারীয়। তো দেখো তো এটা বুঝতে কোনো ক্ষারীয় দ্রবণ, আরমান বলছে ক্ষারীয়। রিমন, দ্রবণটা কি ক্ষারীয় কিভাবে হলো এটা বুঝতে পেরেছো কিনা দেখো। তোমরা কি বুঝতে পেরেছো কিনা যে কেন ক্ষারীয় হলো? ক্ষারীয় দ্রবণ কেন ক্ষারীয় দ্রবণ সেটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ক্ষারীয় দ্রবণ বুঝছি, আচ্ছা ঠিক আছে। রিমন বুঝতে পেরেছে কেন ক্ষারীয় দ্রবণ হলো। ক্ষারীয়, হ্যাঁ ঠিক আছে। সোয়েব ক্ষারীয়। ঘনমাত্রা, আচ্ছা আমাদের আরমান আগেই ঘনমাত্রা বের করে ফেলেছে। দেখো তো ঘনমাত্রা একটু বের করো তোমরা, দেখি। আরমান তো নিজেই পেরেছে, 0.125 মোলার আসছে ওর। তো তোমরা একটু দেখো ঘনমাত্রা এখানে কত হয়। ঘনমাত্রা নির্ণয়, তো ঘনমাত্রা যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে কিভাবে নির্ণয় করব দেখো। V1 আমার এখানে কত 2.5, 2.5 মিলিলিটার। S1 কত 1 মোলার। V2 কত, V2 এবার দেখো এখানে 50, এখানে 150, তার মানে 200 মিলিলিটার। S2 হোয়াট, তাহলে আমরা একবারই লিখলাম S2 সমান সমান কী হবে V1 S1 ডিভাইডেড বাই V2, তাহলে 2.5 ইন্টু 1 ডিভাইডেড বাই 200, এত মোলার। তাহলে কত হয়
তোমরা একটু বলো। 2.5 ডিভাইডেড বাই 0.0125 ঘনমাত্রা, আমাদের আর মান বের করে ফেলছে 0.0125। তোমরা একটু বের করো 0. কি রাফসান মুমিন, তোমার একটু ভুল হইতেছে কোথাও, দেখো 2.5 ডিভাইড বাই 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 200। 2.5 ডিভাইডেড বাই 200 কত হয়? আবার করো, এক একজনের এক একটা রেজাল্ট আসলে তো চলবে না, একটাই আসবে। 2.5 ডিভাইডেড বাই 200। হ্যাঁ, এবার ঠিক আছে সবার, এবার সবারটা ঠিক আছে। 0.0125, তাহলে ঘনমাত্রা হচ্ছে কত? 0.0125 মোলার। তো ঘনমাত্রা নির্ণয় হয়ে গেল। এবার আমরা নির্ণয় করব কি? পিএইচ নির্ণয় করব। পিএইচ নির্ণয়, তো দেখো এখানে সোডিয়াম কার্বনেট Na2CO3 আছে। এই সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ যখন আমরা নির্ণয় করতে যাব, তখন কিন্তু আমরা ডাইরেক্ট পিএইচ নির্ণয় করতে পারবো না। তখন কি করতে হবে? এখানে পি অফ ওএইচ নির্ণয় করতে হবে আগে। তাহলে এখানে 1 মোল আমরা লিখতে পারি যে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল NaOH। কীভাবে হলো সেটা আমি একটু দেখাচ্ছি। এটা তোমাদের এই ব্র্যাকেটে আমি যা লিখেছি তা তোমাদের লিখতে হবে না। যেমন HCl এর সাথে যদি আমরা NaOH বিক্রিয়া করি, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড আর পানি। আবার এই HCl এর সাথে যদি আমরা সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করি, তাহলে এখানে 2 দিতে হবে, তখন হবে Na2CO। এখানে কি হবে? NaCl 2 অণু প্লাস, তাহলে তোমরা এখানে একটু 2 একটা দিয়ে নিবা, NaCl প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো তো এখানে একটা সোডিয়াম কার্বনেট 2টা HCl-কে প্রশমিত করে, একটা NaOH একটা HCl-কে প্রশমিত করে। এই জন্যই আমরা লিখতে পারি 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড। দেখো তো কথাটা লেখা যায়, 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড। এখানে সোয়েব আল হাসান একেবারে পিএইচ বের করেই এখানে দেখাচ্ছে যে আমি করতে পেরেছি। তো তোমরা একটু দেখো এখানে কেন 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড লিখলাম, সেই ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। যে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড লেখা যায় কিনা। 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড। তো সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু ক্ষার, তাহলে এখানে কি হবে? পি অফ ওএইচ বের হবে। তাহলে পি অফ ওএইচ সমান মাইনাস লগ অফ ওএইচ আয়নের ঘনমাত্রা। তাহলে একটা সোডিয়াম কার্বনেট থেকে 2টা OH আয়ন পাওয়া যাবে। তাহলে মাইনাস লগ অফ 2 ইন্টু হচ্ছে এই মানটা 0.0125। দেখো তো এখানে কত আসে? মাইনাস লগ 2 ইন্টু 0.0125 পি অফ ওএইচ। এরপর তোমরা আগে এই মানটা বের করো, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। সোয়েব আল হাসান বুঝতে পেরেছে। দেখো এখানে পি অফ ওএইচ এর মানটা কত আসতেছে? পি অফ ওএইচ, এখানে আমরা পি অফ ওএইচ এর মান বের করতেছি। এখানে ওটা একটু ভালোভাবে দাও। পি অফ ওএইচ, এই পি অফ ওএইচ এর এই ভ্যালুটা কত আসতেছে সেটা আমাকে বলো। কারণ যেহেতু সোডিয়াম কার্বনেট, একটা সোডিয়াম কার্বনেট থেকে 2টা OH পাওয়া যাবে, বা একটা সোডিয়াম কার্বনেট যে কাজ করে 2টা সোডিয়াম হাইড্রক্সাইড সেই কাজ করে। তাহলে 1.6, এখানে 1.6। তাহলে পিএইচ প্লাস পি অফ ওএইচ সমান সমান 14। তাহলে পি অফ এইচ সমান সমান 14 মাইনাস 1.6। দেখো তো কত হয়? 14 মাইনাস 1.6, 14 মাইনাস 1.6 করলে কত হয় তোমরা একটু দেখো। 14 মাইনাস 1.6, ক্যামেরাটা একটু ডান দিকে ধরলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে,
রিমন এবার কি বোঝা যায়? রিমন এখন কি বোঝা যায়? $12.4 আসছে, জেরিন বলছে 12.4, তাহলে এখানে 12.4 পিএইচ এর মান। পিএইচ 12.6। ঠিক আছে, আর মান 12.4। হ্যাঁ ঠিক আছে, 12.4। ঠিক আছে, 12.4। এবারে এ জাতীয় আমরা আরেকটা অঙ্ক করি। তোমরা আরেকটা নতুন অঙ্ক, $250 মিলিলিটার 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট নিলাম, আর এখানে 10% H2SO4 দ্রবণ নিলাম। এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। এখন প্রশ্ন, এ ও বি উভয় পাত্রের 10 ml করে নিয়ে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের ঘনমাত্রা ও মিশ্রণের পিএইচ কত হবে? দেখো, এর আগের অঙ্কে আয়তন দেওয়া ছিল, ঘনমাত্রা দেওয়া ছিল, এবার কিন্তু অ্যাসিড এবং ক্ষার কোনোটিরই ঘনমাত্রা দেওয়া নেই। তখন কি করতে হবে তোমরা একটু দেখো। এ ও বি পাত্রের 10, এখানে পাত্রের হবে, মানে এ ও বি উভয় পাত্রের 10 ml করে নিয়ে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? মিশ্রণের প্রকৃতি কেমন হবে তো তোমরা একটু দেখো। এখানে আগে থেকে এর ঘনমাত্রা নির্ণয় করে নিতে হবে। কি সেটা দেখো, S ইকুয়াল W/mv, তাহলে 1000 × 2.65 ডিভাইডেড বাই 106 × 250, তাহলে কত হবে? 0.1 মোলার। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি? এই দ্রবণের 10 ml নিয়েছে, উভয় দ্রবণের 10 ml, তাহলে 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট লিখতে পারি কিনা? 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এটা কি লিখতে পারি আমরা? 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এই কথাটা কি লিখতে পারি? রিমন, 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এই কথাটা কি আমরা লিখতে পারি? 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট লেখা যায়? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। সোয়েব বলছে জি স্যার, জি স্যার বলছে জেরিন, ঠিক আছে। এবার এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করলাম,
বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি জানি যে পার্সেন্ট অফ দ্রবণ সমান সমান মোলারিটি ইন্টু আণবিক ভর বাই 10। তাহলে কত হবে মোলারিটি সমান সমান 10 ইন্টু 10, একটা পার্সেন্টেজে 10 আর একটা সূত্রের 10 ডিভাইডেড বাই এর আণবিক ভর হচ্ছে 98। তাহলে কত হয় 1.02 মোলার। তাহলে উভয় দ্রবণের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। তখন আমরা এখানে লিখতে পারবো 10 মিলিলিটার 1.02 মোলার H2SO4। এখন দেখো দুইটার ঘনমাত্রা যদি আমরা একই করে নেই তাহলে কত হয়। এখানে হবে 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট, আর এখানে গুণ করে দেখো তো কত হয় 1.02 মোলার। হ্যাঁ ঠিক আছে আরমান, তোমার অ্যান্সার। এবার এখানে দেখো কত হয় 10 ml 1.02 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট। আমরা 10 ইন্টু 1.02 গুণ করো কত হয়, তাহলে 10.2 মিলিলিটার 1 মোলার। তোমরা একটু লিখো, তোমার ক্যালকুলেশন ঠিক মতো করবে। হ্যাঁ ঠিক আছে 10.2। তাহলে এখানে হবে 10.2 মিলিলিটার 1 মোলার H2SO4। তাহলে বিক্রিয়াটা লিখো এখন H2SO4 প্লাস সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে 1:1 অনুপাতে বিক্রিয়া করে। তাহলে দেখো এখানে সোডিয়াম কার্বনেটের 1 মোল দ্বারা এর 1 মোল প্রশমিত হবে, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের যদি এখানে আমরা 1 মোল নেই, সালফিউরিক অ্যাসিডেরও এখানে 1 মোল বিক্রিয়া করবে। তাহলে অবশিষ্ট থাকবে 10.2 মাইনাস 1 এত মিলিলিটার 1 মোলার H2SO4 সমান সমান 9.2 মিলিলিটার 1 মোলার H2SO4। তাহলে দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। দ্রবণের প্রকৃতি কেমন হবে? দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। ঠিক আছে রাফসান মমিন, অম্লীয় দ্রবণ। ঠিক আছে রিমন, অম্লীয় দ্রবণ। তা দ্রবণের প্রকৃতি কেমন হবে? দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। অম্লীয় ঠিক আছে সোয়েফ, তুমিও লিখছো অম্লীয়, সবারটাই ঠিক আছে। এখন দেখো ঘনমাত্রা নির্ণয়। তাহলে অম্লীয় যেহেতু, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকার কারণে এখন ঘনমাত্রা নির্ণয় করো। ঘনমাত্রা নির্ণয়, এখানে দেখো V1 কত 9.2, S1 কত 1 মোলার, V2 কত, এখানে V2 দেখতে হবে আমাদের 10 ml করে নিয়েছি, উভয় দ্রবণের 10 ml করে নিয়ে, তাহলে 10 ml যোগ 10 ml 20 ml, উভয় দ্রবণের 10 ml করে নিয়েছিলাম। আমরা যতটুকু মিশ্রিত করেছি এই মিশ্রিত দ্রবণের যেহেতু বের করতেছি, তা 10 ml যোগ 10 ml 20 ml, তাহলে S2 হোয়াট, তাহলে S2 ইকুয়াল V1 S1 ডিভাইডেড বাই V2। তাহলে V1 এখানে কত, V1 হচ্ছে 9.2
ইন্টু 1/20। দেখো তো কত মোলার আসে, 9.2/20। আর মান বলছে 0.46, আচ্ছা 0.46, তাহলে এখানে আসতেছে 0.46 মোলার, 0.46 মোলার। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এখন দেখো পিএইচ নির্ণয় করব, তো আমি একটু উপরের দিকে পিএইচটা নির্ণয় করতেছি, এই বক্সের ভিতরে পিএইচটা নির্ণয় করতেছি, তোমরা একটু দেখো পিএইচ নির্ণয়। এখন এখানে তো সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে, একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে, তাহলে এখানে পিএইচ সমান সমান কী হবে, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ অফ এখানে 2 ইন্টু, যেহেতু সালফিউরিক অ্যাসিড একটা ভাঙলে 2 মোল হাইড্রোজেন আয়ন পাওয়া যায়, তাহলে আমাদের এখানে 2 ইন্টু 0.46, তাহলে মাইনাস লগ 2 ইন্টু 0.46 করো, দেখো পিএইচের মান পেয়ে যাবে, মাইনাস লগ 2 ইন্টু 46, তাহলে দেখো তো কত হয় পিএইচ, 0.46। হ্যাঁ ঠিক আছে, এটা 0.036, তাহলে 0.036 মোলার, সরি পিএইচ যেহেতু এখানে মোলারিটি দেবো না, 0.036, 0.036, হ্যাঁ ঠিক আছে 0.036, ঠিক আছে। তোমাদের সবার লেখা শেষ হলে আমাকে একটু নক দিয়ে জানাবেন, স্যার লেখা শেষ, তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও। .036 সিয়াম, ঠিক আছে তোমারটা, সয়েফ, আচ্ছা লেখা শেষ। আজকে আরেকটা অঙ্ক আমরা করব সর্বশেষ, আচ্ছা শেষ, ঠিক আছে। আজকে তোমরা সবগুলো অঙ্কই রুল 1 দিয়ে শিখলা, এখন কি রুল 2 বা রুল 3 দিয়ে শিখবা কিনা সেটা আমাকে একটু জানাও। আজকে সবগুলো অঙ্কই আমরা রুল 1 দিয়েই শিখলাম, তোমরা কি রুল 2 বা রুল 3 দিয়ে কোনো অঙ্ক শিখতে চাও কিনা, নাকি এইভাবেই আমরা করব? আমরা কি এভাবেই করব সব অঙ্ক, নাকি রুল 2 বা রুল 3 দিয়ে করব, সেটা তোমরা একটু আমাকে জানাও। তাওসিফ বলছে লেখা শেষ, জি স্যার লেখা শেষ, থ্যাংক ইউ, শেষ। এখন বলো রুল 2 বা রুল 3 দিয়ে করব, নাকি এই নিয়মেই আমরা অঙ্কগুলো শেষ করব? তাহলে তোমরা আরেকটা অঙ্ক লেখো। এ আর বি পাত্রের মিশ্রিত দ্রবণের প্রকৃতি বা ঘনমাত্রা নির্ণয়, সর্বশেষ ম্যাথ আজকের। এখানে মনে করো KOH দ্রবণ নিলাম, আর এখানে মনে করো সালফিউরিক অ্যাসিড, এখানে 50 মিলিলিটার 0.1 মোলার নিলাম, আর এখানে 100 মিলিলিটার 0.5 মোলার নিলাম। একেবারে ইজি একটা ম্যাথ। এখন তোমরা বলো রুল 1 দিয়ে করবা নাকি রুল 1 ভালো হবে? আচ্ছা সবাই বলতেছে রুল 1, এই নিয়মটাই সবার পছন্দ। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু তাহলে খেয়াল করো।
এই অঙ্কটা একটু করো নিজেরাই, সমস্যা নাই, এই নিয়মে করলেই হবে। এখানে দেখো একেবারে ইজি একটা ম্যাথ। 50 মিলিলিটার 0.1 মোলার H2SO4, আর এখানে কত 100 মিলিলিটার 0.5 মোলার KOH। এক্ষেত্রে দেখো কি হবে, 3 ইকুইভ্যালেন্ট দেবো আমরা। 5 মিলিলিটার 1 মোলার H2SO4, আর এখানে হবে কি, এটা দিয়ে যদি গুণ করি তাহলে 50 মিলিলিটার 1 মোলার KOH। এখন বিক্রিয়াটা লেখো, H2SO4 প্লাস KOH, তাহলে K2SO4 প্লাস পানি, এখানে 2 দিতে হবে, তাহলে 1:2 অনুপাতে বিক্রিয়া করে। তোমাদের লেখা শেষ হলে তারপর আমাকে বলবে, তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও। তোমরা কি এই পর্যন্ত লিখতে পেরেছো? লেখা শেষ? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখো, যেহেতু 1 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হয়, তাহলে এই 5 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে এর লাগবে কতটুকু? 10 মোল। তাহলে যেহেতু, তোমরা একটু কথা আকারেও লিখতে পারো, যে যেহেতু এখানে দেখতে হবে আগে লিমিটিং কোনটা। তো যদি এর 50 নেই তাহলে এর 25 নিতে হয়। 25 যদি আমরা নেই তখন কি হবে, এর অর্ধেক হবে, ক্ষারীয় হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, যেহেতু 2 মোল KOH দ্বারা 1 মোল H2SO4 দ্রবণ প্রশমিত হয়, তাই এখানে দেখো 5 ml 1 মোলার H2SO4 দ্রবণকে প্রশমিত করতে KOH লাগবে, তাহলে দ্বিগুণ লাগবে, 10 ml 1 মোলার। তাহলে অবশিষ্ট থাকবে, - 50 - 10, তাহলে 40 মিলিলিটার 1 মোলার KOH। যেহেতু KOH অবশিষ্ট থাকে, অতএব দ্রবণটি ক্ষারীয় হবে, হ্যাঁ ঠিক আছে। অনেকেই আগেই লিখে ফেলেছো যে দ্রবণটি ক্ষারীয় হবে। রাফসান মোমিন একেবারে ঘনমাত্রা সহ বের করে ফেলেছে, গুড। তার মানে তোমরা অঙ্কটা বুঝে গেছো। ইনশাল্লাহ এই জাতীয় একটা অঙ্ক বোর্ডে কমন পড়বে। এবার দেখো মিশ্রণের ঘনমাত্রা। ঘনমাত্রা নির্ণয়, V1S1 = V2S2, S2 বের করব, তাহলে V1S1 / V2। এখানে V1 দেখো কত অবশিষ্ট আছে, যত, তাহলে 40 ml। অবশিষ্ট দ্রবণের শক্তিমাত্রা বা ঘনমাত্রা 1 মোলার। V2 আমার টোটাল আয়তন, এখানে 50, এখানে 100, তাহলে হবে 150। S2 = হোয়াট, এখন এখানে বসাও, তাহলে 40 × 1 / 150,
দেখো কত মোলার আসে। 40, তার মানে 4/15 করলেই হবে। 4/15, 0.26667। ঠিক আছে, অনেকের রেজাল্ট ঠিক আছে। 0.26667। এবার পিএইচ নির্ণয় দেখো, তাহলে কত মোলার আসলো? 0.06667 মোলার। এবার পিএইচ নির্ণয়, যেহেতু এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড সেহেতু একটা ওএইচ পাওয়া যাবে। তাহলে এখানে যদি 0.26667 হয়, এখানেও তাই হবে, 0.26667। এবার দেখো তো, যেহেতু এখানে ওএইচ, তাহলে পি অফ ওএইচ বের হবে। পি অফ ওএইচ সমান মাইনাস লগ অফ ওএইচ আয়নের ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ অফ 0.26667। এই ভ্যালুটা কত আসতেছে সেটা আমাকে একটু জানাও। 13.43। এখানে মাইনাস লগ 0.26667, এই মানটা কত সেটা একটু বলো। তাহলে না, এই ভ্যালুটা কত? পি অফ ওএইচ এর মান কত? তোমরা একটু পি অফ ওএইচ এর মান, পিএইচ না আর মান, পি অফ ওএইচ এর মান কত সেটা আগে বলো। পি অফ ওএইচ এর মান কত? পিএইচ না, পি অফ ওএইচ। হ্যাঁ, 0.574, 0.574, 574। তাহলে পিএইচ সমান 14 মাইনাস পি অফ ওএইচ, তাহলে 14 মাইনাস 0.574। এবার দেখো কত আসে। সোয়াই বলছে 0.574, হ্যাঁ পি অফ ওএইচ এর মান। এবার দেখো পিএইচ কত আসে। রিমন বলছে 13.426, অনেকেই বের করছে এটা 13.4। তাইজুল ইসলাম আরমানও বলছে 13.43, 14 মাইনাস পি অফ ওএইচ 0.247, 13.426, তাহলে 13.426। এটাই হচ্ছে ওই দ্রবণের পিএইচ, 13.426। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? এই জাতীয় অঙ্ক পরীক্ষা আসলে কি পারা যাবে কি না সেটা একটু জানাও কমেন্ট করে। নো প্রবলেম, টাইপিং মিস্টেক হয়, এটা সমস্যা না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই চ্যাপ্টারের পরবর্তী ক্লাস পাবো আমরা আগামী শনিবার। আগামী শনিবার আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের নির্দেশক সম্পর্কে এবং কোন দ্রবণের ক্ষেত্রে কোন ধরনের নির্দেশক ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আর আগামী কালকে এবং বুধবার তোমাদের রসায়ন প্রথম পত্রের উপর আলোচনা করা হবে। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমি আশা করব যে ফার্স্ট ইয়ারদের সাথে তোমরাও ক্লাসে উপস্থিত থাকবে, কারণ এতদিন পড়াশোনার গ্যাপ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই প্রথম পত্রের অনেক কিছু হয়তো ভুলে গেছো, আর ভুলে না গেলেও যদি আরেকবার তোমরা চর্চা করো তাহলে তোমাদের জন্যই ভালো হবে। এজন্য আমি আশা করব ফার্স্ট ইয়াররা যখন ক্লাস করবে, অর্থাৎ আগামী কালকে এবং বুধবার তোমাদের রসায়ন ক্লাস হবে 10টার পরেই, তখন ফার্স্ট পার্ট পড়াবো আমি। এই প্রথম পত্রের ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। যদিও তোমরা সেকেন্ড ইয়ার, তবু আমি বলবো যে ফার্স্ট ইয়ারের ক্লাসে তোমরা উপস্থিত থাকবে, কারণ তোমাদের কেমিস্ট্রি জানা দরকার। কোন ইয়ার সেটা ব্যাপার না, কারণ তোমাদেরই তো সিলেবাস।
তো তোমরা ফার্স্ট ইয়ারের সাথে তোমরাও ক্লাস করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এখন তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আবার তোমাদের সাথে দেখা হবে। রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।